শুভ সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমরা একথা সকলেই জানি, সঠিক রক্তচাপ আমাদের সুস্থ জীবনের জন্য অপরিহার্য। এই রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে কমে যায় অথবা বেড়ে যায় তখন তা আমাদের জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়। উচ্চ রক্তচাপকে বিশেষত বলা হয় নীরব ঘাতক। আমরা আজকে জানার চেষ্টা করব কেন উচ্চ রক্তচাপ নীরব ঘাতক এবং কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণ করি, জীবন বাঁচাই। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, এপিডেমিওলজিস্ট, অধ্যাপক ও প্রধান এপিডেমিওলজি ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। ডাক্তার চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। We are also delighted to have Dr. Tom Protidin, infectious disease, internal medicine, an epidemiology expert, President and CEO Resolve to Save Lives, এবং তিনি সাবেক ডিরেক্টর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC USA. ডক্টর টম ফ্রেডিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার ইভেন্ট। Great to speak with you. থ্যাংক ইউ। আমরা আরও অত্যন্ত আনন্দিত পেয়েছি অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল আউয়াল রিজভিকে, যিনি সেক্রেটারি জেনারেল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। ডাক্তার রিজভি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমরা প্রথমে ডাক্তার সোহেল রেজা চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা কথা বলছি রক্তচাপ নিয়ন্ত্রণ করি, জীবন বাঁচাই। এই কথাটির গুরুত্ব কতখানি? আসলে কি রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে রক্তচাপ কি, প্রথমে এটা যদি শুরু করি তাহলে হচ্ছে আমরা জানি আমাদের জন্মের পর থেকে হৃৎপিণ্ড একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, এবং তার মাধ্যমে আসলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তটা পৌঁছে দেয় রক্তনালীর মাধ্যমে। এখন হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় একটা চাপের সৃষ্টি হয় রক্তনালীগুলোতে, আবার প্রসারিত যখন সেই চাপটা কমে যায়, এখন সেইটাকেই আমরা বলি রক্তচাপ। এখন এটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেমন যখন সংকুচিত হয় তখন যদি একটা নির্দিষ্ট মাত্রার উপরে চলে যায়, আবার যখন প্রসারিত হয় তখন যদি একটা নির্দিষ্ট মাত্রার উপরে থাকে তখন সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। সাধারণভাবে আমরা বলি যে 140 মিলিমিটার মার্কারি অথবা 90 মিলিমিটার মার্কারির উপরে থাকলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। এখন উচ্চ রক্তচাপ আমাদের শরীরের জন্য প্রয়োজন, কারণ এর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আসলে রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু এটা যদি এর বেশি বেড়ে যায়, তখন এটা যদি অনেক দিন থাকে বা চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু অনেক শারীরিক অনেক ক্ষতি হতে থাকে। হ্যাঁ, যেমন অনেক দিন যাবৎ কেউ রক্তচাপ ভুগছেন এবং চিকিৎসা করাচ্ছেন না, রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যায় যে তার হৃদরোগ হতে পারে, তার চোখের প্রবলেম হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হার্ট ফেলিয়ার যেটা বলা হয়, হার্ট বড় হয়ে যেতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা দেখা দেয়। এই জন্য কিন্তু যেটা হচ্ছে যে এটার কোনো মানে সাইন সিমটম হয়, মানে বোঝা যায় না। খুব কম লোকই আসলে অনেক বেশি রক্তচাপ বেড়ে গেলে কিছু বোঝা যায়, কিছু সাইন সিমটম থাকে, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা বলে, কিন্তু সাধারণভাবে লোকজন বুঝতে পারে না। এই জন্য এটাকে আমরা বলি নীরব ঘাতক। আচ্ছা, তার মানে আমরা এই রক্তচাপটাকে যদি স্বাভাবিকের ভিতরে রাখতে পারি তাহলে আসলে আমরা জীবনটা বাঁচাতে পারি। এক্স্যাক্টলি। যদি এটা বাইরে চলে যায় তখন সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। টম, again welcome. I know that you are also working in this area, like controlling blood pressures, and with that initiatives we can also control hypertensions. But you are also here as a president and CEO of Resolve to Save Lives. Before we go to you to ask questions about hypertensions and cardiovascular diseases, I would also like to know more about these organizations, Resolve to Save Lives. What these organizations do, and what are the main mission and vision of this organization? Thank you very much for the question. We started Resolve to Save Lives almost exactly 5 years ago. I left my post when the Obama administration ended at the beginning of 2017, and we launched a few months later with 2 areas of focus. The first is helping countries change practices and policies in order to save 100 million lives over the next 30 years.
and the second is to help make the world safer from epidemics. Over the past 5 years, we've partnered with 31 countries to help scale up effective treatment for high blood pressure. We've also worked with even more countries to ban artificial trans fat, something which Bangladesh has now taken the decision to do. And that is a measure that will save something like 17 million lives over the 25 years after the world eliminates trans fat. We also work to reduce salt or sodium intake because that's the best way to prevent hypertension. In the epidemic space, we help countries find, stop, and prevent health threats more rapidly. Okay, thank you so much. So if I conclude like what you said, it's basically two areas where Resolve to Save Lives working. One is hypertension, controlling hypertension, another one is controlling epidemic. We'll come back to you again and learn more about all these programs. And now I will come to Dr. Awal Rizvi. আপনাকে একটু জিজ্ঞেস করি যে টম যেই কথাটি বলেছে যে উচ্চ রক্তচাপ হাইপারটেনশন এগুলোকে নিয়ন্ত্রণ করার একটি বড় প্রকল্প তাদের আছে এবং আমরা জানি যে বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাথে তাদের একটি কর্মসূচি এখন পালিত হচ্ছে চলছে আমরা এই সম্বন্ধে একটু জানতে চাই এবং টম যে এখন যে কাজগুলো করছে আপনাদের সাথে সেটি আসলে কী রকমের কাজ আবার আপনাকে ধন্যবাদ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রফেসর শৈলজা উচ্চ রক্তচাপ কী কিছু বলেছে এবং উচ্চ রক্তচাপ আপনার নীরব ঘাতক এটাও আপনি বলেছেন শৈলজা চৌধুরী বলেছে এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ লোক উচ্চ রক্তচাপের জন্য মৃত্যুবরণ করে এবং আমাদের দেশে প্রতি 5 জনের 1 জন উচ্চ রক্তচাপ আছে এবং আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে এদের অর্ধেকই জানে না যাদের উচ্চ রক্তচাপ আছে এইটা না জানার জন্য কি হচ্ছে জানেন এই সমস্ত লোকগুলো হয় স্ট্রোক করতেছে ব্রেন স্ট্রোক করতেছে অথবা হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং হয় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করছে অথবা বেঁচে থাকলেও একটা অক্ষম জীবনযাপন করছে কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই আলোচনা করার সুযোগটা দিয়েছেন আর কি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ বহুদিন থেকে আপনারা জানেন যে মানুষের হৃদরোগ এবং অন্যান্য অসংক্রামক ব্যাধি থেকে বাঁচানোর জন্য আমরা অনেক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি যেহেতু উচ্চ রক্তচাপের কারণে এই সমস্ত অসুখগুলো বেশি হচ্ছে এবং বেশি লোক মারা যাচ্ছে কাজে এটা যদি ঠিক আমরা জানি যে উচ্চ রক্তচাপ কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই নিয়ন্ত্রণটা খুব কঠিন কিছু না কিছু নিয়ম কানুন মানলে আপনি যদি সামান্য কিছু ওষুধ খান আপনি যদি ধূমপান না করেন আপনি যদি কায়িক পরিশ্রম করেন আপনি যদি সুষম খাবার খান আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন বা চিন্তামুক্ত জীবনযাপন করেন আপনি উচ্চ রক্তচাপ থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু ওই যে ঘাতক যেটা আছে যে হৃদরোগ বা স্ট্রোক সেটা কিন্তু হবে না সেটা প্রতিরোধ হয়ে যাবে তাইলে এত সহজ কাজটা যদি আমরা করি তাহলে আমরা বিশাল একটা সমস্যা থেকে বাঁচতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়তই আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে এবং অন্যান্য এনজিওর সঙ্গে দেশি এবং বিদেশি যারা আছে তাদের সঙ্গে কাজ করে থাকি যাতে করে বাংলাদেশের মানুষকে আমরা প্রোটেক্ট করতে পারি রিজলভ টু সেভ লাইফ যেটা করেছে এটা আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে রিজলভ টু সেভ লাইফ বাংলাদেশে এসছে আমরা রিজলভ টু সেভ লাইফ বাংলাদেশ সরকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিলে আমরা প্রথমে একটা উপজেলাতে 4টা উপজেলাতে আমরা কিছু প্রজেক্ট করেছিলাম এবং প্রজেক্টে দেখা গেছে যে এই কাজটায় এই প্রজেক্টটা খুবই মানুষের জন্য উপকারী এবং আমরা এখন 54টা উপজেলাতে এটা চালু আছে গত 2 দিন আগে ওনাদের সঙ্গে আমরা ঘুরে এসেছি সিলেট জেলায় গোলাপগঞ্জ উপজেলা এবং আমরা দেখেছি যে এই প্রজেক্টের জন্য এই প্রজেক্টটা করে কি জানেন মানুষের রক্তচাপ আগে মেপে ডিসাইড করে কার কার উচ্চ রক্তচাপ আছে যাদেরকে ওষুধ দেয় এবং ওষুধটা দেয় বিনা পয়সায় সরকার ওষুধ সাপ্লাই করে উপজেলা লেভেলে এবং ওষুধ তো খেলে তো হবে না
দেখা যায় কি অনেকে ওষুধ খেলে রক্তচাপ একটু কমে যায় মনে করে ভালো হয়েছে বন্ধ করে দেয়, আবার অনেকে অর্থের অভাবে খেতে পারে না, অনেকে আবার অনেক দূরে যেতে হবে বলে ওষুধ নিতে আসে না। এই জিনিসগুলোকে আবার ফলো আপ করা হয়, ওই রোগীদেরকে ট্রেস করা হয় তারা কি করতেছে, এবং সেই জন্য এই রক্তচাপ নির্ণয়, তাদের চিকিৎসা এবং ফলো আপ, এই তিনটা কাজ কিন্তু ওই রিজলভ টু সেভ লাইফ আমরা মিলে করছি। করে দেখা গেছে কি বাংলাদেশে ওই এলাকাতে, বাংলাদেশে অ্যাজ এ হোল যারা যাদের উচ্চ রক্তচাপ ছিল তাদের মাত্র 13% এটা কন্ট্রোল ছিল। তাহলে দেখেন 90 জনেরই কন্ট্রোল নাই। কন্ট্রোল না থাকার অর্থই হলো লাইফ অ্যাট রিস্ক, যে কোনো সময় সে মৃত্যু ঝুঁকিতে থেকে যাচ্ছে। আমরা এই প্রজেক্টটা করার পর দেখা গেছে কি আজকেই আমরা দেখলাম যে 1 লক্ষ লোকের উপরে অলরেডি এটা এই কাজটা চলছে, এবং 59%, আচ্ছা, 59% লোকের এখন রক্তচাপ ওই এলাকায় কন্ট্রোলড। তাহলে এটা একটা খুব সাকসেসফুল প্রোগ্রাম। এইটার আমাদের এই সাকসেস দেখে আমাদের সরকার এবং রিজলভ টু সেভ লাইফ এবং আমরা সবাই মনে করি যে এটা শুধু 54টা উপজেলায় না, এটা সারা দেশে এটাকে প্রসারিত করা প্রয়োজন, এবং আমাদের সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর আপনারা জানেন তো যে আসলে এই জিনিসটা করতে চাইলে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য শুধু আমরা চেষ্টা করলে হবে না, সবাই মিলে চেষ্টা করতে হবে, এবং বিশেষ করে মিডিয়ার একটা বিশেষ ভূমিকা আছে। আজকের অনুষ্ঠানটা আসলে ইয়েস, এই জন্য তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন তারা শুধু শুনবেন না, তারা আর যারা শিখবেন যে এই উচ্চ রক্তচাপটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, এবং অনেকের তো ওষুধও লাগে না, সেটা বুঝছো না, এবং এটা যদি নিজে জানেন বা সবাইকে যদি বলেন, সারা দেশে মানুষ যদি সচেতন হয় তাহলে ডেফিনেটলি আমরা অনেক উপকার পাবো। অনেক ধন্যবাদ। আমরা আবার এই প্রসঙ্গে ফিরব, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা কথা বলছি রক্তচাপ নিয়ন্ত্রণ করি, জীবন বাঁচাই এই প্রসঙ্গে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি রক্তচাপ নিয়ন্ত্রণ করি, জীবন বাঁচাই। আমাদের সাথে আছেন 3 জন অতিথি। আমি অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী, আপনার কাছে ফিরি। আপনি গবেষণা বিভাগটি দেখছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের। আপনাদের গবেষণায় বিশেষ করে বাংলাদেশে যারা উচ্চ রক্তচাপে ভুগছে তাদের বিশেষ কোনো ঝুঁকি আপনাদের চোখে পড়েছে কিনা, এবং এমন কোনো জনগোষ্ঠী আছে কিনা যারা বিশেষভাবে ভালনারেবল, এ বিষয়ে কি আমাদের জানাবেন কিছু? ধন্যবাদ। প্রথমত উচ্চ রক্তচাপের আসলে বেশ কয়েকটা উচ্চ রক্তচাপ হবার জন্য পেছনে বেশ একটা ঝুঁকি আছে বা রিস্ক ফ্যাক্টর আছে, এবং সেটা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক বেড়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে লবণ, সোডিয়াম, যেটা লবণ বেশি খাচ্ছে বাংলাদেশের মানুষ। আমাদের খাবারের মধ্যে লবণ খুব বেশি থাকে, এবং ছোটোবেলা থেকে আমরা অনেক লবণ বেশি খাই, এবং লবণ বেশি খেলে রক্তচাপ বাড়ে, সেটা একটা। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের লোকজন মুটিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, এবং যত ওজন বাড়বে রক্তচাপ বাড়বে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে লবণ বেশি খাওয়া, আমাদের ওজন বেড়ে যাওয়া, আমাদের কায়িক পরিশ্রম, যা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেটাও আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন বসে বসে কাজগুলো করছি, কায়িক পরিশ্রম করে গেছে। তো এই সবগুলোর সংমিশ্রণই আসলে রক্তচাপ বাড়ানোর জন্য কাজ করে। হ্যাঁ, তো এই যে এই 4টা বা 3টে রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, সেগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক বেশি, সেই এই রিস্ক ফ্যাক্টরগুলোর লেভেল অনেক বেশি। সেই কারণেই আমরা দেখছি যে রক্তচাপের মাত্রা এখন প্রতি 5 জনে 1 জনের উচ্চ রক্তচাপ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই উচ্চ রক্তচাপের ফলে রিজভি স্যার বললেন যে প্রায় 2.5 লক্ষ লোক হৃদরোগে মারা যাচ্ছে, এবং এটা একটা প্রধান অংশ হচ্ছে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ বা স্ট্রোক, সেটা মারা যাচ্ছে এই বিষয়ে। আচ্ছা, তাহলে এই জায়গাগুলো আমরা যেটা আগের আলোচনায় শুনে আসলাম রিজভি স্যারের কাছ থেকে, এগুলো অনেকগুলোই কিন্তু প্রিভেন্টেবল, আমরা চাইলে প্রতিরোধ করতে পারি। আমরা সেই বিষয়ে আবার ফিরব। টম, I want to come back to you. You discussed about the mission and vision of Resolve to Save Lives, and you were especially working on controlling hypertension in 30 different countries.
from your experience, what you have seen so far in different countries, how people are taking the advices or the awareness programs that you are running in those countries, how people are responding to those initiatives? What we found is the most effective way to increase the effective treatment of high blood pressure is to strengthen the healthcare system, particularly the primary healthcare system. Okay. Here in Bangladesh, you have community clinics, and these clinics have enormous potential to get reach in controlling blood pressure. As you've heard, the community-wide control of blood pressure in this country is only about 10 to 15%. So of approximately 2.2 crore people with high blood pressure, about 2 crore of them don't have their blood pressure under control. And each one of those people is at risk of a heart attack, stroke, kidney failure. Treatment of high blood pressure drastically reduces that risk, but it has to be taken every day, whether you feel well or whether you feel poorly, usually at the same time each day so you can remember. The biggest predictor of whether a program succeeds isn't the patient behavior, it's the healthcare system behavior. Okay. We found that programs that rigorously review their data at the highest level, at the district level, sub-district, facility level, to see how they're doing and improve their performance, make a big difference. Following a specific protocol, as is being done here, makes a big difference. Making sure there's regular and uninterrupted supply of medications is essential. And Bangladesh has bought a substantially increased quantity of medications in the 54 areas, Upazila health complexes, where this is being implemented. So this program is off to a good start, but it's essential first to have regular drug supply of specific medicines that are chosen, to make the treatment patient-friendly. So you give the patient at least a month of medications at a time, sometimes 2, 3, or even 6 months of medications at a time. Better for the patient, better for the healthcare system. Strengthen the healthcare team. So it's not just a doctor, it's pharmacists, nurses, community health workers, community-based providers who are all part of the care, and then rigorously monitor how you're doing. And actually today itself, something very important happened in Bangladesh, which is that the program registered its 100,000th patient for treatment. It's beginning to reach scale. 100,000 people, most of whom were not getting effectively treated before, and now are at much lower risk of a deadly complication. These are the best practices from around the world. First, high-level commitment, including regular review missions or meetings. Second, make sure that there is enough drugs throughout the system, all the way down to the lowest level. Okay. And third, decentralized to the community level so that you can get good quality care. We were able to see in Upazila Health Complex enormous numbers of patients coming in. The patients want treatment, but it's very hard to come all the way to that central hospital when you're in a rural area. And therefore, decentralizing to the community clinics has enormous potential to help Bangladesh conquer much of the devastation that heart disease and stroke causes through hypertension. Okay, thank you so much, Tom. It's really good to know that Bangladesh, at least the places where you're doing the piloting, it's responding very well. But if you compare the scenario in Bangladesh, if you compare this with other countries where you have done similar programs, is Bangladesh doing better compared to other countries, or there are other rooms for improvement? I think each country has its own strengths and weaknesses. In Bangladesh, you're just beginning to implement the program and you've got a strong start. You have selected an appropriate regimen, you've bought the drugs, you're using a powerful information system, and the government has committed to expanding this to 200 hospitals, 200 of the Upazila health complexes over the next year or two. That's a tremendous start. What we see is in some countries there are stronger primary healthcare systems. Okay. In those countries it's easier to do this quickly. In some countries, on the other hand, they don't have the commitment of free medications to the patient as you do in Bangladesh, and that's a huge barrier to effective care. So I would say there are strengths and weaknesses here. I'm most encouraged by the commitment of the government, by the openness of the government to learn and continuously improve the quality of services, to the commitment to expand to 200 of the Upazila health complexes, and really of the commitment to expand the community-based care, because what we've seen, for example, from India, which has been doing this program a little bit more time, a little bit more extensively,
is that the places that have decentralized to their community clinics, most of their patients have higher detection rates and higher control rates than the places that are still trying to treat them in the larger health facilities. Okay. Thank you, Tom. I'll come back to you again to know more about this initiative. Dr. রিজভী, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যেই প্রোগ্রামটি এখন চলছে বাংলাদেশে রিজলভ টু সেভ লাইফসের সাথে আপনারা করছেন এবং সরকারও সহযোগিতা করছে। আপনি কথা প্রসঙ্গে বলেছেন এবং টমও বলেছে যে ওষুধের নিরবচ্ছিন্ন সাপ্লাই যেটা একদম রুট লেভেলে সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে। এটি কি আসলে মানুষকে আপনারা ফ্রি দেবেন সেরকম ইনিশিয়েটিভ, এবং সেটা যদি হয় তাহলে কি আসলেই বাংলাদেশের এই ব্যাপক সংখ্যক মানুষকে ফ্রি ওষুধ দেওয়া সম্ভব? অল্টারনেটিভ ব্যতিক্রম কি হতে পারে? আচ্ছা, অত্যন্ত একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনারা অনেকেই জানেন না, আসলে বাংলাদেশে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ মানে অসংক্রামক ব্যাধির জন্য অনেক ওষুধ কিন্তু দেওয়া হয় অলরেডি, যেমন ডায়াবেটিসের জন্য দেওয়া হয় এবং ইনসুলিনও দেওয়া হচ্ছে এখন, বুঝছেন না? এটা শুনলে আশ্চর্য লাগবে, এত দামি ওষুধ। আচ্ছা, এবং আমরা গিয়ে দেখে এসছি যে উচ্চ রক্তচাপের যে ওষুধ সেগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার রসুবার মতো দামি ওষুধও দেওয়া হচ্ছে। এখন এই যে টার্ম যেটা বলেছে, আসলে ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি ওষুধ রেগুলার দিতে না পারেন তাহলে কিন্তু এই প্রোগ্রাম ফেল করে যাবে। সেটাই। কিন্তু সো ফার আমরা যে 54টি উপজেলায় করছি তাতে ওষুধে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। ওরা টম ফ্রেডেন এবং ওর টিম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সঙ্গে আমরা গত কয়েকদিন থেকে কয়েক দফা মিটিং করেছি। আচ্ছা, আমরা ফিল্ড লেভেলে করেছি, ঢাকাতে করেছি, আজকে যেমন এইখানে আসার আগেই আমরা ডিজি অফিসে আমরা মিটিং করে এসেছি। সেখানে আমরা এটা আলোচনা হয়েছে যে কী কী আমাদের প্রতিবন্ধকতা ব্যারিয়ার আছে এবং সবগুলো ব্যারিয়ারকে ওভারকাম করার মতো সে শক্তি আমাদের এই গ্রুপের আছে। আচ্ছা, গভর্নমেন্টের পক্ষে যেটা আছে যে বিনা পয়সা ওষুধ দেওয়াটা, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের 12 মাসের মধ্যে 10 মাসটাকে একদম শিওর এটা আপনি থাকবেই। 2 মাসের সমস্যা দেখা ঠিক না, অনুমান করা যাচ্ছে 2 মাসের সমস্যা হতে পারে, হলেও যেন লোকাল যারা অথরিটি আছে তারা যেন সেটা কিনতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু ইনশিওর করা হয়েছে। কাজে গভর্নমেন্টের দিক থেকে এটা ইনশিওর করা হয়েছে যে তারা ওষুধ দেবে এবং বিনে বসাই দেবে। আচ্ছা আচ্ছা, যত টাকাই লাগুক গভর্নমেন্ট সেটা কমিট করেছে এবং আমার মনে হয় যে এটা গভর্নমেন্ট পারবে, না পারার কোনো কারণ নাই। ওষুধগুলো যদি সুপারভিশন ঠিক মতো থাকে তাহলে কেনাকাটা এবং সরবরাহ ব্যবহারে যদি কোনো রকম অসুবিধা, চেইনে কোনো অসুবিধা না হয়, তাহলে আমাদের ধারণা যে সারা বছরে এবং ওষুধ পাওয়া যাবে। এবং শুধু তাই না, গভর্নমেন্ট তো আমরা হার্ট ফাউন্ডেশন থেকেও বলেছি যে রিজলভ টু সেভ লাইফকে অনুরোধ করেছি এটা যেন অ্যাটলিস্ট 200 উপজেলাতে এক্সটেন্ড করা হয় এবং তারা রাজি হয়েছে এবং গভর্নমেন্ট অ্যাকর্ডিংলি তারা প্ল্যান করে ফেলেছে এবং করছে যে কীভাবে এটাকে যদি 200 উপজেলাতে এক্সটেন্ড করতে হয় সেটা যেন করা যায়। কাজে আমার মনে হয় যে আমরা যদি সবাই সিনসিয়ার থাকি, তাহলে তৎপর থাকি, তাহলে এটা করা সম্ভব। এবং আমাদের পাইলট প্রজেক্ট কিন্তু সেটাই বলে যে এটা করা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার আশাবাদী কথা শুনে ভালো লাগছে এবং আমরা ধরে নিচ্ছি যে ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। আমি খুব ছোট করে ডক্টর শৈলজা চৌধুরী জানতে চাইব যে ওষুধের প্রসঙ্গটা যেহেতু এসেছে, ওষুধের বাইরে রক্তচাপ নিয়ন্ত্রণ করার আর কোনো বিশেষ এক্সারসাইজ হোক অথবা কোনো জীবনযাপন পদ্ধতি হোক, সেটা কি সম্ভব? আমরা অল্প করে এটা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যে ওষুধই একমাত্র সমাধান নয়, এর বাইরেও আসলে আমাদের করণীয় কিছু আছে। হ্যাঁ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের যদি আমাদের ওষুধ তো যার হয়ে গেছে তার তো ওষুধ খেতেই হবে, এবং যার হয় নাই তার জন্য উচ্চ রক্তচাপ না হয় তাহলে প্রথমত লবণ খাওয়া কমাতে হবে। এবং এটা দুই ধরনের জন্য, যাদের হয়নি তাদের জন্য এবং যাদের হয়ে গেছে উচ্চ রক্তচাপের জন্য লবণ খাওয়াটা কমাতে হবে। আমরা কিন্তু আমাদের খাবারে লবণ অনেক বেশি খাই। দেখা গেছে যে গবেষণায় আমরা 9 গ্রামের মতো লবণ খাচ্ছি, যেখানে আমাদের WHO বলেছে যে 5 গ্রাম খাওয়ার জন্য। সুতরাং লবণ খাওয়াটা কমাতে হবে। এবং এটা বেশিরভাগ লবণ আমরা রান্না করার সময় দিই, সেই জন্য রান্না করার সময় লবণ কম খাবে। আবার আমাদের ইদানিং প্রসেস ফুড
তৈরি করা খাবারও বেশি খাচ্ছি আমরা, সেখানে লবণের মাত্রা যেন কম থাকে সেজন্য গভর্নমেন্ট থেকে পলিসি করে দিতে হবে। এটা একটা ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট যে লবণ খাওয়াটা কমানো। হ্যাঁ, দুইভাবে করা যায়, পলিসি দিয়ে, আরেকটা হচ্ছে নিজের অভ্যাস চেঞ্জ করে। এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কায়িক পরিশ্রমও আমরা অনেক সময় অনেকেই আমাদের কমে গেছে করা। স্কুল কলেজে বাচ্চাদের এখন আগে যেরকম পিটি হতো সেরকমভাবে হয় না, সেই কায়িক পরিশ্রম বাড়াতে হবে। অন্তত 20 মিনিট দিনে হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াক করলেই আপনার রক্তচাপ হওয়ার সম্ভাবনা ঝুঁকি কমে। আরেকটা হচ্ছে ওজন কম রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এই তিনটে জিনিস যদি করা যায় তাহলে কিন্তু রক্তচাপ বাড়ার ঝুঁকি থাকবে না, এবং যাদের রক্তচাপ আছে তাদের ওষুধের মাত্রা অত না বাড়লেও চলবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আশা করি যারা শুনছেন তারা একটা আশাবাদী একটা পাবেন, চিত্র পাবেন যে আমার ওষুধেই নির্ভর করতে হচ্ছে না, এবং আমি প্রিভেন্ট করার জন্য জীবনযাপন পদ্ধতিতে আমি পরিবর্তন করতে পারি। আমরা ছোট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরব। দর্শক, আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি জীবন বাঁচাই এই প্রসঙ্গে। আমরা নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের সাথে 3 জন বিশেষজ্ঞ আছেন। আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি জীবন বাঁচাই এই প্রসঙ্গে। Tom, I want to start with you this time. We sometimes we know that the hypertensions or obesity, these are the diseases of developed countries, and now you are working here in Bangladesh and also in other developing countries to save lives by controlling hypertension. How we are getting affected with those diseases of the developed countries? Why it's happening here, and what are the initiatives the government can take to prevent further increase of this crisis? Two things are happening, really. First, many countries, including Bangladesh, are making real progress reducing the infectious diseases. So there are fewer deaths among children from diarrhea, thankfully, because of something like oral rehydration therapy, which was discovered here in Bangladesh and given as a gift to the world. So you have less of the infectious diseases. At the same time, the population is aging, the population is getting more urban, and the population is getting modern health habits which are not healthy, including tobacco use, physical inactivity, overeating, and eating particularly too much sodium or salt. If you look at the United Nations Sustainable Development Goal, it has called for a 1/3 reduction in deaths from non-communicable diseases by 2030. That's just 7.5 years from now. Yeah. And if we think about what would it actually take to succeed in that, first it would be making much more progress reducing tobacco use, which remains the world's leading preventable cause of death. Second, making a lot of progress preventing and treating high blood pressure, preventing it by reducing sodium intake, treating it with very easy to use, very safe, very effective, very low cost medications. Third is a public health approach to reducing cancer, including vaccination for hepatitis B and for human papillomavirus, as well as other measures to screen and treat the treatable cancers. And fourth, reducing air pollution, outdoor and indoor, which has a terrible burden on our health. And finally, eliminating artificial trans fat, which Bangladesh has begun to do. So we see this change, this epidemiologic shift, but rather than just say, oh, this is terrible, we should identify what are the specific things we can do to reverse it and achieve the global goal of a 1/3 reduction in deaths from these deadly conditions. Okay, thank you so much, Tom. I hope that the government and the policymakers will especially look into these matters. So the next question is coming from a molecular oncologist. I am doing cancer research here in Bangladesh. I want to ask particularly these questions because from your comment, I came to know that Resolve to Save Lives is especially focused on hypertension. But we know that there is also connections between, for example, cardiovascular diseases and cancers. So is there any room for expansions of these organizations' activities so that these other diseases like non-communicable diseases like cancers and also, for example, kidney diseases, something like those can also be included in your activities and save life here in Bangladesh or in other countries? Thank you for the question.
I was previously health commissioner for New York City when Mike Bloomberg was mayor of New York City. Okay. And Mayor Bloomberg asked me to help start his global philanthropy. 15 years ago, we started an effort now called the Bloomberg Initiative to Reduce Tobacco Use. That initiative has already helped countries pass policies and improve practices that will prevent 40 million deaths around the world, including some in Bangladesh. That's a major initiative on the leading preventable cause of cancer, which is tobacco use. Bangladesh started at a very high rate of tobacco use. They've come down, but it's still at a high rate. Much more progress is possible, and reducing tobacco use is the most effective way to prevent cancer. In terms of other cancer programs, the vaccine preventable cancers, particularly liver cancer and oral and cervical cancer, are preventable with HPV vaccination, HB vaccination, and there are global programs that are expanding in this area. Our work is focusing on cardiovascular disease. Unfortunately, cardiovascular disease remains very under-addressed globally and in countries. In most countries, if you look at the Ministry of Health, 2/3 of the illness and death comes from the non-communicable diseases, and yet less than 1% or 5% of the staffing and budget are focused on those conditions. That's why I'm encouraged by this strong start in the Bangladesh Hypertension Control Initiative. Okay, thank you, Tom. Thank you so much for contributing and coming to our studio. Thank you. থ্যাংক ইউ ডক্টর রিজভী, আপনার কাছে আসবো আবার ওষুধের প্রসঙ্গটায়, কারণ আপনারা যেই প্রোগ্রামটি এখন করছেন বেশ কয়েকটি উপজেলায় বাস্তবায়ন করেছেন এবং সেটা 200 উপজেলায় এক্সপান্ড করতে যাচ্ছেন রিজলভ টু সেভ লাইভস এদের সহযোগিতায়। কিন্তু যদি এমন হয় যে রিজলভ টু লাইভ একসময় তো তাদের যে বাজেট আছে সেটা শেষ হয়ে যাবে, তারা সরে গেল, তখন এই ওষুধ দেওয়ার যে প্রোগ্রামটি অথবা মানুষকে সরাসরি ওষুধ হোক অথবা অন্য স্বাস্থ্যপণ্য হোক সেগুলো দেওয়ার প্রোগ্রামটি কিভাবে চালিয়ে রাখা যাবে বলে মনে করেন? আচ্ছা, ওই সাস্টেনেবিলিটির একটা বড় ইস্যু, এটা অলরেডি যে কোনো প্রোগ্রাম শুরু করলেই এটা যারা ডোনার যেমন রিজলভ টু সেভ লাইফ তারাও এটা চিন্তা করতেছে, বাংলাদেশ গভর্নমেন্টও এটা চিন্তা করতেছে, এবং আমরা যারা সহযোগী আছি তারা আমরাও চিন্তা করতেছি যে কিভাবে প্রোগ্রামটাকে চালানো যায় সারা বছর সারা অনন্তকালের জন্য। এটা একটা বিগ ইস্যু। আচ্ছা, ড্রাগের ইস্যুটা আপনাকে বলি, আসলে ড্রাগ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট নিজের টাকায় দেয়, এখানে তো রিজলভ টু সেভ লাইফ কিন্তু ড্রাগ কিনে দেয় না। রিজলভ টু সেভ লাইফ অন্যভাবে আমাদেরকে সাপোর্ট করে, যেমন আইডিয়াটা তাদের, ইমপ্লিমেন্টেশন তাদের, এবং 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 রিসার্চ যদি রিলেটেড থাকে সেটাও তাদের। হ্যাঁ, তাদের আমাদের অনেক হেল্প করতেছে অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু ওষুধ আমরাই বাংলাদেশ সরকারে দিয়ে থাকে। এবং এটা আমাদের দেশের যদি আর্থিক অবস্থা যদি দিনে দিনে ভালো হতে থাকে তাহলে এটা কোনো সমস্যা হবে না। সেই জন্য মানুষের অর্থনৈতিক অবস্থা মানুষের এবং দেশের খুব জরুরি এটাকে ঠিক রাখা, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের দেশ যদি ঠিকভাবে চলে তাহলে ভবিষ্যতে এটা অসুবিধা হবে না। তবে একটা জিনিস আপনাকে আমি বলি, যেমন ওদের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল ট্রমফিডেনের সঙ্গে, ট্রমফিডেনের ধারণা যে আমাদের দেশে যে ওষুধ আমরা দেই মাত্র কয়েকটা ওষুধে, 3-4টা ওষুধে কিন্তু এই প্রোগ্রামে ঠিক করা আছে, এবং এই ওষুধে ইন্ডিয়াতেও দেওয়া হচ্ছে। ইন্ডিয়াতে দেখা গেল যে দাম কিন্তু আমাদের চেয়ে কম। আচ্ছা, এটা আজকে ডিজি অফিসেও আমাদের আলোচনা হয়েছে। আমাদের কিন্তু তাহলে এটা দেখতে হবে যে আমাদের দেশে এত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, আমাদের দেশে ওষুধে তো আমরা স্বয়ংসম্পূর্ণ প্রায়, তাহলে কেন আমাদের দেশে আমরা সস্তায় কেন ওষুধ আমরা পাবো না? ওষুধের দামটা খুব জরুরি, সেটাই সস্তায় থাকলে মানুষ কিনেও খেতে পারে বা সরকারের পক্ষে সস্তায় দেওয়াও সম্ভব। কাজেই আমার বিশ্বাস আমরা যদি সবগুলো জিনিস যদি ঠিকমতোভাবে আমরা ট্যাকেল করতে পারি, বিবেচনা করতে পারি, তাহলে আমাদের দেশে ওষুধের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। সাস্টেনেবিলিটি খুব জরুরি, এবং এটা আমাদেরকে ভাবতে হবে। সবসময় যে বাইরের লোকরাই আমাদেরকে হেল্প করবে, তাদের সাহায্যে চলবো, এটা কিন্তু ঠিক না। আমাদের এইভাবে চিন্তা করতে হবে, সেটা সম্ভবপর এটা করা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ডক্টর সোহেল রেজা চৌধুরী, আপনার ছোট্ট একটি মন্তব্য নিয়ে আমরা শেষ করতে চাইব। আমরা আজকে যে আলোচনাটি করছি সেখানে তো রক্তচাপ নিয়ন্ত্রণের প্রসঙ্গটা
এসেছে এবং আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমরা ভালোভাবেই বলেছি। উন্নত দেশগুলো যেসব প্রোগ্রাম সাকসেসফুলি করেছে, আমরা অনেক দেশকেই দেখেছি তারা সফলভাবেই এই রক্তচাপ নিয়ন্ত্রণের প্রসঙ্গটি তারা বাস্তবায়ন করতে পেরেছে। ওখান থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় কী আছে? আপনি বাংলাদেশের এত বড় একটি জনগোষ্ঠী এবং আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো সব বিবেচনা করে যদি বল। হ্যাঁ, এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। এটা ডক্টর টম ফ্রিডেনও বলেছেন, ডিসেন্ট্রালাইজেশন যদি না করতে পারি আমরা চিকিৎসার, তাহলে কিন্তু আমাদের যে 2 কোটি হাইপারটেনসিভ আছে আমাদের দেশে, তাদের সবাইকে আমরা চিকিৎসা দিতে পারবো না। কারণ এটা বিরাট, উপজেলা হাসপাতাল বা ডিস্ট্রিক্ট হাসপাতালে এত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব না। সেই জন্য ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা যেটা বলছি যে এখন কমিউনিটি ক্লিনিক আমাদের যেটা আছে, যে মডেলটা, এই কমিউনিটি ক্লিনিকটাকে আরও শক্তিশালী করতে হবে এবং কমিউনিটি ক্লিনিক থেকেই আমরা যেন উচ্চ রক্তচাপ মাপতে পারি, স্ক্রিনিং যেটা করতে পারি, সেখান থেকেই যেন আমরা কমিউনিটি ক্লিনিকে যে হেলথ প্রোভাইডার আছে, আমাদের যে ডাক্তার সাহেব উপজেলার আছে, তার সাথে একটা টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা শুরু করতে পারে এবং ওখান থেকেই ওষুধ দিতে পারে। সেটা যদি না করা হয়, এত ব্যাপক সংখ্যক লোক আমাদের উচ্চ রক্তচাপে ভুগছে বাংলাদেশে, সেটা আসলে সামাল দেওয়া সম্ভব হবে না। তো সেটাই আমরা বলছিলাম যে আমাদের পরবর্তী লক্ষ্য, এখন তো আমরা উপজেলা হাসপাতালে চিকিৎসাটা স্ট্রেনথেন করেছি, এর পরবর্তীতে আমরা কমিউনিটি ক্লিনিক থেকে এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এই দুটোই আমরা কমিউনিটি ক্লিনিক থেকে করতে চাই এবং এটার জন্য আমরা সরকারের নজর দেওয়া দরকার। আমরা এই ব্যাপারেও আলোচনা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। Tom, thank you again for joining us and contributing in this discussion. Thank you. ডক্টর রিজভী, আপনাকে অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকেও অশেষ ধন্যবাদ। আপনারা যদি কিছু শুনে থাকেন এখান থেকে, এটা নিজে পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন। তাহলে আমরা উচ্চ রক্তচাপ থেকে আমরা পরিত্রাণ পাব এবং এই উচ্চ রক্তচাপের কারণে যে আমাদের রিস্ক থাকে, ডেথ এবং ডিসএবিলিটি, সেটা থেকে আমরা রক্ষা পাবো। এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এটা আমাদের করে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতেও আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবো যাতে করে মানুষের কাজে লাগে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, জীবন বাঁচাই। আমাদের সাথে 3 জন বিশেষজ্ঞ ছিলেন। একজন সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসেছেন এবং বাকি 2 জন বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউট, সেখানকার কর্ণধার। আমরা তাদের আলোচনা থেকে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু অনেক মৃত্যুকে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধযোগ্য মৃত্যু কিন্তু আমাদের হাতে খুব বেশি নাই, কিন্তু উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করে মৃত্যুকে ঠেকানোর উপায় কিন্তু আমাদের হাতে আছে। আমরা খুব সহজ কয়েকটি পন্থা আজকে শুনলাম তাদের কাছ থেকে, যেমন বাংলাদেশের মানুষ প্রচুর লবণ ব্যবহার করে সেটি কমানো, এবং বিশেষ করে এখন যেই আমরা তুলনামূলকভাবে কম ফিজিক্যাল এক্সারসাইজ করি অথবা কায়িক পরিশ্রম করি, সেটাকে বের হয়ে আসা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে বাংলাদেশে, সেই নেটওয়ার্কটিকে সচল করে এবং এর সর্বোত্তম ব্যবহার করে আমরা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে রক্তচাপ নিয়ন্ত্রণের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে আমাদের পলিসি মেকার এবং সরকার, এই পর্যন্ত আজকের আলোচনার ব্যাপ্তি ছিল। আমরা আশা করব যে যেখান থেকে শুনেছেন তারা আজকের আলোচনার নির্যাসটুকু নেবেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্যু প্রতিরোধের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই আন্দোলনে সামিল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায়।